নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। চারদিকে ডামাডোল চলছে দেখছেন। মার্কেট ভাবছিলাম যে 23,200 থেকে 23,700-800-র মধ্যে ঘোরাঘুরি করবে, সেটা না করে নিচের দিকেই আরও ইনক্লাইন্ড হচ্ছে। আজকে যদিও ইম্পর্টেন্ট সাপোর্ট 22,800 থেকে প্রায় 300-350 পয়েন্টের একটা পুল ব্যাক দিয়েছে, দিয়ে আবার 100 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে। তো সত্যি কথা বলতে কি, আপনি যদি মিড ক্যাপ বা স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখেন, সবগুলোই আজকে প্রায় 20%-এর দোরগোড়ায় কারেক্টিভ হয়েছিল। এখন আমরা মার্কেটে একটা সোজা হিসেব করি, আপ টু 20% ফল অবধি বুল মার্কেটে ধরা হয় এটা ডিপ কারেকশন। মোর দ্যান 20%-এ যদি মার্কেট ফিক্স করে তখন আমরা বলি এটা মন্দা, রিসেশন। তো আমি যেটা মনে করছিলাম যে এটা হয়তো মন্দা নয়, আমার মনে হয়েছিল এটা রিসেশন নয়, কারণ রিসেশনের জন্য যে ডাটাগুলো দরকার, কোনো ডাটা কিন্তু রিসেশনকে সাপোর্ট করছে না। কিন্তু মার্কেট সর্বোপরি স্ক্রিন আপনাকে বলছে যে না, খারাপ আছে। প্রতিদিন 7,000 কোটি টাকা যদি এফআই বিক্রি করে তো মার্কেট বাড়াটা খুব মুশকিল। এবং এফআই যে আপনার টোটাল AUM এফআইদের, এটা জানবেন 71.1 লাখ ক্রোড ছিল। এটা আমি বলছি আপনার সেপ্টেম্বর মাসে 71.1 লাখ ক্রোড, সেইটা নেমে এসছে 67.7 লাখ ক্রোড, মানে প্রায় 3.4 লাখ ক্রোড অলরেডি এফআই বিক্রি করেছে। এবং মিউচুয়াল ফান্ডের AUM 67.25 লাখ ক্রোড এ মাসে হয়েছে। আজকে মার্কেটটা ঘোরাবার একটা প্রধান কারণ হচ্ছে, আপনারা জানেন হয়তো, AMFI অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইনস্টিটিউশন, ওরা নিজেদের ডাটা প্রকাশ করেছে। আমি দেখেই বলি, নেট ইনফ্লো ইন্টু ইকুইটি মিউচুয়াল ফান্ডস ওয়ার 39,687.78 ক্রোড। ভালোই এসছে, যদিও এটা 3.6% ডিক্রিজ ফ্রম ডিসেম্বর 2024। ডিসেম্বর 2024 থেকে 3.6% কমেছে। ইনফ্লোজ ইন্টু স্মল কাপ ফান্ড ইনক্রিজ 22.6%। স্মল কাপ ফান্ডে লোকে টাকা ঢুকিয়েছে, সেটা হয়ে গেছে 5,720.87 ক্রোড। ইনফ্লোজ ইন্টু মিড কাপ ফান্ড ইনক্রিজ মার্জিনালি টু 5,147.87, মার্জিনাল বেড়েছে। ইনফ্লোজ ইন্টু লার্জ ক্যাপ ফান্ড ইনক্রিজ 52.3% টু 3,063.33 ক্রোড। Inflows into dynamic asset allocation fund decreased to 1,512 crore from 1,596 in December. ডাইনামিক ফান্ড অ্যাসেট অ্যালোকেশন থেকে লোকে একটু পয়সা তুলেছে। ELSS-এ 799 কোটি টাকা এই মাসে এসছে, যেটা সাধারণত থাকে 188 কোটি টাকা। ইনফ্লোজ ইন্টু ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম মানে ELSS ইনক্রিজ টু 799 ক্রোড ফ্রম 188 ক্রোড ইন ডিসেম্বর। এটা কিন্তু বিশাল। মানে সাধারণ যারা সাধারণত ELS করে হচ্ছে চাকরিজীবী সাধারণ লোক, তারাও কিছু টাকা আর কি ELSS-এ দিয়েছে আর কি। ELSS-এ ট্যাক্স রিবেট পাওয়া যায়। ইনফ্লোজ ইন্টু হাইব্রিড ফান্ড ইনক্রিজ টু 8,767.5 ক্রোড ফ্রম 4,370 ক্রোড। এটা প্রায় ডবল হয়ে গেছে হাইব্রিড ফান্ডের। SIP কন্ট্রিবিউশন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কন্ট্রিবিউশনস রিমেন স্ট্রং ইন জানুয়ারি, সারপাসিং 26,000 ক্রোড। এখনও 26,000 কোটি টাকার ওপরে রয়েছে SIP। যদিও SIP নাম্বার অফ SIP কিছু ইউনিট বন্ধ হয়েছে। রিটেল AUM stood at 38,77,595 crores for January 2025। এটা রিটেল AUM ইকুইটি হাইব্রিড অ্যান্ড সলিউশন ওরিয়েন্টেড স্কিম, এটাই রয়েছে 38,800 কোটি টাকা প্রায়। সুতরাং মিউচুয়াল ফান্ড ডাটা আপনাকে একটা বাজারকে একটা স্বস্তি দিয়েছে। না, আপনারা সাধারণ মানুষ, বেশিরভাগ লোক যারা মার্কেটে ভয় পায়, যারা সাধারণভাবে মার্কেটকে এনজয় করে থ্রু মিউচুয়াল ফান্ড, তারা এখনও বাজারের প্রতি তিল নাও ভরসা হারাননি। এরপরে যেটা প্রবলেম সেটা হচ্ছে, ধরুন মোটামুটি 6 মাস আগেও যারা মিউচুয়াল ফান্ড করেছেন সে সবই আপাতত নেগেটিভে চলে এসছে। তো এবং গতকাল
একটা ব্যাপার হয়েছে, গতকাল না তার আগের দিন একজন বড় ফান্ড ম্যানেজার কোনো একটা জায়গায় বক্তৃতা দিতে গিয়ে মন্তব্য করেছেন যে এরম কোনো ঠিক নেই যে এসআইপি রিটার্ন নেগেটিভ হবে না। তো এইগুলো সব মার্কেটের যে খারাপ টাইমে যেগুলো আসে আর কি, ভালো টাইমে অনেক বড় বড় কথা আসে, খারাপ টাইমে সবই নেগেটিভ ভাইবস আসে। এখন নেগেটিভ ভাইবস আপনি রাখবেন নাকি আপনি পজিটিভলি ব্যাপারটা দেখতে চাইবেন, সেটা কমপ্লিটলি আপনার উপর। আমি এই মুহূর্তে এটা মনে করছি যে মার্কেট টাফ, কারণ এখান থেকে মার্কেট আমার যে রেঞ্জ আমি ভেবেছিলাম মার্কেটটা এই জায়গায় থেকে আস্তে আস্তে হয়তো ভালো হতে পারে, সেই রেঞ্জ মার্কেট ভেঙে দিয়েছে। তবে যে লাস্ট সাপোর্ট আপনাদের দিয়েছিলাম 22,800, সেটা এখনও আছে, কিন্তু সেটা কতক্ষণ থাকবে, মার্কেটে যেভাবে ওপরে উঠলেই প্রতিদিন যদি 7,000 7,500 কোটি টাকার বিক্রি হয়, তো মার্কেট সেই সাপোর্ট কতদিন রাখতে পারবে, এটা চিন্তার বিষয়। তার কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে টাকা কালকে যেটা স্ট্রং হয়েছে সেটা আরবিআই ইন্টারভেন করেছে বলে, নর্মালি স্ট্রং হয়নি। কালকে যে 85-90 পয়সা রুপি স্ট্রং দেখেছেন সেটা ফর আরবিআই ইন্টারভেন। তো যাই হোক, দেখা যাক। যে তবে মনে রাখবেন জবে থেকে ডলার ইন্ডেক্স, মানে ডলারের দাম স্টেবল হয়ে আর বেশি ওপরে যাবে না, টাকা আর ডিভ্যালুয়েট হবে না, এবং আস্তে আস্তে টাকা একটু বাড়তে শুরু করবে, যেমন ইকুইটি মার্কেটও আস্তে আস্তে ঠিক হবে। কারণ আপনাদেরকে সেদিনকে বলেছিলাম এবং আবার বলে দিই যে ওরা এখান থেকে ডলার বেচে যে ডলার দিয়ে ঢুকিয়েছে সেটা 80-82 ডলারে, ধরুন যদি সেপ্টেম্বর অক্টোবর এসব সময় ঢোকায়, এখন সেটা 87 ডলার। তার মানে ও দাম তো পড়েছেই, প্লাস ডলারের জন্য এক্সট্রা 5% লস হচ্ছে। তো কেউ কেন লস করবে, এবং সেখানে আপনার আরও রুপি ডিভ্যালুয়েশনের একটা চান্স রয়েছে, যে রুপি ডিভ্যালুয়েড আরও হতে পারে। তো সেই কারণে মার্কেট কোনো চান্স নিতে চাইছে না এফআইএরা, এবং তাদের বেচাটা অব্যাহত। এখন এই ধরনের প্রতিদিন 7,000-5,000 কোটি টাকার সেলিং আমাদের মার্কেট তাও অ্যাবজর্ব করছে। এখনও ধরুন লার্জ ক্যাপ 15% মতো, মানে মার্কেট নিফটি 15%, 14-15% নিচে আছে, যেখানে স্মল ক্যাপ আর মিড ক্যাপ দুটোই 20% ছুঁয়ে আজকে আবার লাস্টে রিকভার করে 17-18% বন্ধ হয়েছে। তো দেখা যাক, ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল থেকে 3টে ইন্ডেক্সই সাপোর্ট নিয়েছে। ব্যাঙ্ক নিফটি তো আগেই নিয়েছে, ব্যাঙ্ক নিফটি যদি ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল থেকে অনেকটা দূরে ছিল। ব্যাঙ্ক নিফটির ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল হচ্ছে 47,800, তো সেখান থেকে অনেকটা দূরে আছে। এই অবস্থায় আপনাকে তো কোনো স্টকের কথা বলতে পারি না, কারণ ট্রাইং টাইমস। আমি একটা কথা বলতে পারি যে আপনারা স্টক বেচবেন না, কারণ ভালো স্টক যদি আপনার কাছে থাকে যার ফান্ডামেন্টালি গুড, সেটা যবেই হোক, যখনই মার্কেট ফিরুক না কেন, আপনি আপনার দাম পেয়ে যাবেন। ফান্ডামেন্টালি স্ট্রং স্টক যদি আপনার কাছে থাকে। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম অ্যান্ড দিস ইজ নট দ্য লাস্ট টাইম যে মার্কেট পড়ছে। এর আগেও বহুবার মার্কেট পড়েছে, আবার মার্কেট ফিরেছে। বহু খারাপ অবস্থা গেছে, কোভিডের মতো অবস্থা গেছে, 2008 সালের অত বড় বিপর্যয় এসছে, দুটো ব্যাংক, অত বড় ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, তারপরেও মার্কেট ফিরে এসছে। 68% কারেকশান হয়েছিল নিফটিতে, এবং 90-95% স্টক ভ্যালু পড়ে গেছিলো। সেই অবস্থা থেকেও মার্কেট আবার নতুন হাই করেছে। তো এগুলো হতে থাকবে, কারেকশান হবে, বুল মার্কেট হবে। তো ভালো স্টক থাকলে আমার মনে হয় রাখা উচিত, ক্যাপিচুলেশন করে বেরোনো উচিত নয়। এটা ব্যক্তিগতভাবে আমার আইডিয়া, ইট মে বি রং। দেখা যদি অনেক পড়ে যায় তাহলে সেটাও রং হবে আর কি। তবে ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি মনে করি যে ভালো স্টক থাকলে সেটা আবার পরবর্তীকালে আপনাদের কাছে ফেরত আসবে দামটা। এখন পজিটিভ তো এটাই যে যদি আপনি খবরগুলো দেখেন, নিউজগুলো দেখেন, নো নিউজ আর ব্যাড নিউজ। বাজেট ভালো হয়েছে, আরবিআই 20,000 বদলে 40,000 কোটি টাকা, মানে যেটা আরবিআইয়ের গভর্নর বলেছেন যে উইল টেক প্রোঅ্যাক্টিভ অ্যাকশন, নিয়েছেন। টাকার দামে আরবিআই চেষ্টা করছে যে টাকাকে একটা জায়গায় থিতু হবার। এখন খারাপ দিক কোনটা? খারাপ দিক হচ্ছে ট্রাম্প যে ট্যারিফ নিয়ে নাচানাচি করছেন, এটা যদি আরও বেড়ে যায় এবং যদি রেসিপ্রোকেট ট্যারিফ লাগাতে শুরু করে প্রতিটা দেশ, সেক্ষেত্রে ব্যাপারটা আরও ঘোরালো হবে।
কত দূর যাবে আমার জানা নেই, এত বড় জিনিসটা। যদি না ডলার ইন্ডেক্স, ডলারের দামে ফল হয়, সেক্ষেত্রে মার্কেট থেকে বিদেশি লগ্নি উঠতেই থাকবে, কারণ তারা তার নিজের আমার যাতে লসটা কম হয় সেই জায়গাটা তারা দেখবে। তো চ্যালেঞ্জে আছে মার্কেটে, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ফোর্থ কোয়ার্টার রেজাল্টটা কেমন হবে। তবে যতটা খারাপ আশা করা গেছিলো থার্ড কোয়ার্টার ততটা খারাপ হয়নি। এখন ফোর্থ কোয়ার্টার যদি একটু ভালো হয়, এখান থেকেই মার্কেট হয়তো আস্তে আস্তে ঠিক হবে। এখন যেহেতু 22,800 আজকে দেখিয়েছে, বুঝতেই পারছেন স্ক্রিন হচ্ছে শেষ কথা। আমি যাই বলি না কেন, স্ক্রিন যেটা দেখাবে সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। স্ক্রিন বলছে যে প্যানিক ইজ দেয়ার, মানে প্রচুর প্যানিক রয়েছে। একটা ইন্ডেক্স সকালবেলা প্রায় 3% করে পড়ে গেছিলো, স্মল ক্যাপ এবং মিড ক্যাপ, সেখান থেকে পুরোটা রিকভার। নিফটিও প্রায় 270 পয়েন্ট ডাউন থেকে আবার 70-80 পয়েন্ট আপ হয়ে মাইনাস, ব্যাঙ্ক নিফটি মাইনাস থেকে প্লাসে যাওয়া। আজকের জন্য সবই ভালো। এখন এই জায়গাটা 22,800 টিকবে, 23,300-র ওপরে যদি মার্কেট আবার চলে, তখন আমরা ভাবলো যে প্রথম জায়গাটা একটু পেরোলো, যে ঠিক আছে আবার 22,800 মানে 500 পয়েন্ট, 2% আমার কাছে স্টপ লস নিফটি থেকে লোটা ভাঙার জন্য। তো হোপ ফর দ্য বেস্ট। আজকে 22,800 থেকে ফেরায় আমার ভালো লেগেছে, কিন্তু জানি না এই ভালোটা কতদিন ধরে থাকবে। এই সময় স্টকে নতুন করে দেওয়ার কিছু নেই। স্টক যা নেওয়া আছে, যদি ভালো স্টক হয়, ফান্ডামেন্টালি স্ট্রং স্টক হয়, রাখুন। ভালো থাকবেন। এই সময় ট্রেড থেকে দূরে থাকুন। আমি নিজেও ব্যক্তিগতভাবে গত 2 দিন কোনো ট্রেড করিনি, কারণ এটা ট্রেড করা খুব রিস্কি প্রপোজিশন। এখানে পয়সা বানানোর থেকে পয়সা সেভ করাটা বেশি জরুরি বলে আমি মনে করি। তাই জন্য কদিন যদি ট্রেড থেকে দূরে থাকেন, সেটা খুব একটা খারাপ হবে না। ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।